দেখেন, আল জাজিরার প্রতিবেদনটি নিয়ে আমাদের এখানে আমরা যে প্রক্রিয়াতে আলোচনা করেছি, আমার ধারণা যে আমাদের আলোচনার প্রক্রিয়াটি সঠিক নয়, আলোচনার প্রক্রিয়াটি সঠিক নয়। আমি আগের অংশে বলেছি দুটি আলোচনা হয়েছে। সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বা এসপিআর এর পক্ষ থেকে যে বক্তব্যটা দেয়া হয়েছে, সেই বক্তব্যে পুরো বিষয়টিকে একবারে নাকচ করে দেয়া হয়েছে, যে এরকম কোনো কিছু নাই, উদ্দেশ্যমূলক, মিথ্যা, বিভ্রান্তিকর, এই কথাগুলো বলা হয়েছে দুটি প্রতিবেদনেই। আর এর বাইরে গণমাধ্যমের আলোচনায় বলছি, টেলিভিশনের যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাগুলোর মূল সূত্র ধরা হয়েছে যে এখানে কি অভিযোগ আলোচনা হয়েছে সেটার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে কে এই অভিযোগের প্রসঙ্গে বলেছেন সেটা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য অনেক দুর্ভাগ্যজনক অনেকগুলো বিষয় আছে। অনেকগুলো বিষয়ের মধ্যে একটি বিষয় হলো আমরা কি বলেছি, আমরা যেটা বলেছি যে এইখানে যে অভিযোগগুলো আনা হয়েছে সবগুলো অভিযোগ সত্যি, আমরা কেউই সেই দাবি করছি না। আল জাজিরা যে অভিযোগগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণ করতে পেরেছে আমরা সেই কথাও বলছি না। আমরা বলছি যে যেহেতু এখন বিষয়টি বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এই দেশের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী, এই দেশের পুলিশ আমাদের পুলিশ, এই দেশের সরকার আমাদের সরকার, এদেশের রাজনীতিবিদ আমাদের রাজনীতিবিদ। সুতরাং তাদেরকে নিয়ে যদি কোনো একটা গণমাধ্যম, বিদেশি গণমাধ্যম প্রশ্ন তোলে, তাহলে সেই প্রতিষ্ঠানটির যদি সম্মানহানি হয়, তাহলে ব্যক্তি হিসেবে আমারও সম্মানহানি হয় বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। সেই কারণে আমাদের প্রত্যাশা ছিল প্রতিটি বিষয় ধরে, সরকার যেহেতু বলছে এগুলো সঠিক নয়, তাহলে প্রতিটা বিষয় ধরে সুনির্দিষ্ট করে উত্তর দেয়া যে এই কারণে এই অভিযোগটি সঠিক নয়। যে অভিযোগটির পররাষ্ট্রমন্ত্রী পরে যেটা বলেছিলেন যে বিশ্বাসযোগ্য অভিযোগের তদন্ত করা হবে, সেই বিশ্বাসযোগ্য অভিযোগের বিশ্বাসযোগ্য তদন্ত করা প্রয়োজন ছিল। এটাও আমাদের জন্য আরেকটা দুর্ভাগ্য যে আমরা তদন্তের কথা বলি, কিন্তু আমাদের দেশের ভেতরে অভ্যন্তরীণভাবে আমরা যে তদন্ত করি এবং আমাদের যে তদন্ত বিষয়ে পারসেপশন তৈরি হয়ে গেছে, সেই জায়গাটিতেও একটা বিশ্বাসযোগ্য অবস্থা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। তো এর পরিণতিটা কি, এর প্রেক্ষিতে কি ঘটনা ঘটে? আমাদের গণমাধ্যম ডিজিটাল নিরাপত্তা আইনের কথা আমি আগের অংশে বলেছি। এখন বিদেশি গণমাধ্যম এই ধরনের প্রতিবেদন বা এই ধরনের সংবাদ প্রচার করছে। আমি বলতেই পারি এই ডকুমেন্টারিতে একেবারে উড়িয়ে দিতে পারি মুখ দিয়ে, কিন্তু আল জাজিরা প্রতিবেদন করছে, ডয়চে ভেলে নিউজ করছে, বিবিসি নিউজ করছে, আরো অনেকে নিউজ করছে। তার মানে হচ্ছে এটা গুরুত্বহীন বিষয় নয়। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কি হবে? আমি একটি কথা আগেও বলেছি, আবারও বলছি যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় গুলিতে কয়জন মারা গেল বা রাজনীতিবিদদের পরবর্তী কর্মসূচি কি, সেটা জানার জন্য আমাদের বিদেশি গণমাধ্যমের দিকে তাকিয়ে থাকতে হতো। 1991 সালে এসে গণতান্ত্রিক যাত্রাপথে সেই অবস্থার পরিবর্তন হয়েছিল, কিন্তু পর্যায়ক্রমে বাংলাদেশে এই গণতান্ত্রিক সরকারগুলোর সময়ে পরিস্থিতি আবার খারাপ হয়েছে এবং ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, এখন বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীব্যাপী একটি পারসেপশন তৈরি হচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যম কথা বলতে পারছে না। বাংলাদেশের মানুষ মনে করছে বাংলাদেশের গণমাধ্যম কথা বলতে পারছে না। আপনার টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটে বা ফেসবুকে, যে কোনো গণমাধ্যমের ফেসবুকে ওয়েবসাইটে এসে বাংলাদেশের মানুষ বলছে আপনারা কিছু করছেন না, আপনারা কিছু করতে পারছেন না, আল জাজিরা করছে। শেষ করছি আমি। তো এই যে ধারণা, এই ধারণার প্রেক্ষিতে যেটা হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যম সংবাদ দিতে পারছে না বলে পাবলিকের পারসেপশন, বিদেশি গণমাধ্যমের প্রতি দিকে তাকিয়ে থাকা বা বিদেশি গণমাধ্যমের উপরে নির্ভরশীলতা। সংবাদকর্মী হিসেবে এটা যেমন আমার জন্য ভালো নয়, আমার জন্য সম্মানজনক নয়, একই রকম ভাবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের সরকারের জন্য বিষয়টি সম্মানজনক নয়। এই জায়গাটি সরকারকে খুব গুরুত্ব দিয়ে অনুধাবন করা দরকার। সংবাদকর্মী বা সাংবাদিক নেতৃবৃন্দেরও বিষয়টি গুরুত্ব দিয়ে অনুধাবন করা দরকার। কোনো কিছুকে উড়িয়ে দিলে সমস্যার সমাধান হয় না। জি, ধন্যবাদ জেনারেল।